দলের সিদ্ধান্ত কি ঠিক? নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় যদি রিপাবলিক বাংলা দেখতে পেতেন, বা অর্পিতা মুখার্জি দেখতে পেতেন, বা তাদের ঘনিষ্ঠরা যদি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখেন, দয়া করে জানান যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি বাদে আর কে কে এই গোটা যে এল ডোরাডোর নির্মাণ হয়েছে সোনা দিয়ে, এই যে টাকার পাহাড়ের নির্মাণ হয়েছে, এই যে এতগুলো ছেলে মেয়ের স্বপ্ন চুরি শুধু নয়, চাকরি চুরি গেছে, মা বাবা হয়তো জমি বিক্রি করে ছেলে মেয়েগুলোকে চাকরিতে আলাদা করে কিছু কিছু টাকা দিয়ে পাওয়ানোর চেষ্টা করেছিল, এই সমস্তটা যারা চুরি শুধু করেনি, গচ্ছিত রেখেছে টাকা আলাদা আলাদা ফ্ল্যাটে, তাদের নামগুলো। পার্থ চট্টোপাধ্যায় আজকে বললেন ওনার সাথে ষড়যন্ত্র হয়েছে। আমি পার্থ চ্যাটার্জিকে ওপেনলি বলছি, রিপাবলিক বাংলা যদি এই ক্লিপটা যদি আপনার কাছে কোনো সময় পৌঁছায়, পার্থ চট্টোপাধ্যায় আপনি দয়া করে বলুন তাহলে কারা ষড়যন্ত্র করেছে, কারা ষড়যন্ত্র করেছে আপনার সাথে, সেটা দয়া করে বলুন। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত ইতিহাস বা সময় বিচার করবে। সত্যি কি তাই? তার মানে আপনি মনে করছেন দলে আরো অনেক কিছু হতে পারে যেটা হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে এটা ঠিক, কিন্তু আসলে সময় বলবে সেটা ঠিক ছিল না ভুল ছিল। আপনাকে বহিষ্কার করাটা, আপনি বলছেন যে একের পর এক চক্রান্তের শিকার হচ্ছেন আপনি, কিন্তু চক্রান্তটা করলো কারা? পার্টির ভেতরে করা হলো না বাইরে করা হলো? বিজেপি করলো, তৃণমূল করলো, কংগ্রেস করলো, সিপিএম করলো, ছাত্ররা করলো, ইডি করলো, সিবিআই করলো, করলো কারা? কারণ বিশ্বাস করুন, নাটের গুরু কারা এইটা জানার জন্য বাংলা টানা এই কভারেজ দেখে যাচ্ছে এবং জবাব চাইছে বাংলা। কারা আসলে এই গোটা চক্রের পেছনে আছে, কারা আসলে সেই কিং পিনেরা? এটা কি বিশ্বাসযোগ্য? আমরা দেখলাম আরবিআই এর ট্রাক এলো 20 কোটি টাকা একটা মাত্র বাড়ি থেকে, বেলঘড়িয়া এবং টালিগঞ্জ দুটো বাড়িতে দুটো ট্রাক এলো, 20টার উপরে ট্রাঙ্ক এলো, টাং টুইস্টার তৈরি হয়ে গেল। ট্রাকের মধ্যে ট্রাঙ্ক এলো, ট্রাঙ্কের মধ্যে টাকা গেল। পার্থ চট্টোপাধ্যায়কে তো আমরা প্রতিদিন দেখতাম ক্যামেরার সামনে, পার্থ চট্টোপাধ্যায়কে তো আমরা দেখিনি দুটো ট্রাঙ্ক নিয়ে দু হাতে পার্থ চট্টোপাধ্যায় গাড়িতে উঠছেন, গাড়িতে থেকে নামছেন, নাকতলায় যাচ্ছেন। তাহলে কারা ওই ট্রাঙ্কগুলো ক্যারি করতো? 20 কোটি টাকা তো ভ্যানিশ করে দেওয়া যায় না। তাহলে কারা ওই ট্রাকগুলো, 20 কোটি টাকাগুলো এই সমস্তটা অপারেট করতেন? কারা সোনাগুলোকে? শুধু পার্থ চট্টোপাধ্যায়, আজকে বিস্ফোরক অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি শুধুমাত্র এই ছেলেমেয়েগুলোর সাথে ছিনিমিনি খেলেননি, দেশের সাথে খেলেছিলেন। চোরাই সোনা কোথা থেকে এলো? পার্থ চট্টোপাধ্যায় প্রতিদিন বর্ডারে যেতেন এবং সোনা নিয়ে আসতেন, অর্পিতা মুখার্জি প্রতিদিন তার গাড়ি করে যেতেন এবং সেই সোনাগুলোকে গলিয়ে সেখান থেকে বিস্কিট তৈরি করতেন। তাহলে কারা? জমিগুলো পার্থ চট্টোপাধ্যায় নিজে দেখে দেখে কিনেছিলেন। তাহলে কারা? যে জায়গাগুলোতে জমি, সেই জায়গাগুলোর আশেপাশের যারা আঞ্চলিক নেতা তারা কিচ্ছু জানতেন না। এটা হতে পারে? বাংলার মানুষ জবাব চাইছে এবং বাংলার মানুষ দেখতে পাচ্ছে পার্থ চ্যাটার্জি একটু একটু করে কথা বলা শুরু করছেন। যদি প্যান্ডোরার বাক্সটা খোলা মানা ছিল, গ্রিক মাইথোলজিতে প্যান্ডোরার বাক্স খুললে অনেক কিছু বেরিয়ে যেতে পারে, সে কারণে ভয়ে প্যান্ডোরার বাক্স বন্ধ করে দেওয়া ছিল। সেই প্যান্ডোরার বাক্সটা খুললে কি হবে সেটা জানতে চাইছে বাংলা, এবং প্যান্ডোরার বাক্স থেকে যদি আরো ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসে তাতে ভয় পাচ্ছে বাংলা। মীনাক্ষী,
ময়ূক, শেক্সপিয়ারের ম্যাকবেথ মনে আছে? এক ট্র্যাজিক হিরো, ষড়যন্ত্র আর লোভ। ম্যাকবেথ শেষ পর্যন্ত নিজেও সেই ষড়যন্ত্রের শিকার হন। সাহিত্যের পাতায় ট্র্যাজিক হিরো নামেই পরিচিত ম্যাকবেথ। পার্থ চট্টোপাধ্যায় আজ নিজেকে যেভাবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন, তাতে ম্যাকবেথের কথাই মনে পড়লো আমার এই মুহূর্তে। ঘনিষ্ঠ অর্পিতাকে সঙ্গে নিয়ে দুর্নীতির টাকার পাহাড় তৈরি করে শেষ পর্যন্ত ইডির হেফাজতে। পাশ থেকে সরে গেল তার নিজের দলও। মন্ত্রিত্ব, দলের পদ সবই খুইয়ে পার্থ এখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কিন্তু এই ষড়যন্ত্র কে করছে? জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, কে করছে ষড়যন্ত্র দাদা? তার কোনো উত্তর দেননি তিনি। কুণাল ঘোষের প্রশ্ন, ষড়যন্ত্র হলে আগে বললেন না কেন তিনি? ষড়যন্ত্র কারা করছে ঝেড়ে কাশুন পার্থ, বলছে বিরোধীরা। তৃণমূলে অস্বস্তি বাড়ছে। পার্থ কি দাবার বোরে? আর তা যদি হয় তাহলে আসল নাচের গুরু কে বা কারা? জবাব চাইছে বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। আমি আর ময়ূক। নিয়োগ দুর্নীতিকে প্রাথমিকভাবে কয়লা পাচার মামলা থেকে অনেকটাই ছোট মনে করা হচ্ছিল, কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বৃহস্পতিবারই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পার্থ। আর সমস্ত পদ খোয়ানোর পর শুক্রবারই পার্থর দাবি তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। কে ফাঁসালো তাকে? কে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে? পার্থকে নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল নেতৃত্ব। দলের সাথে কোনো আর সম্পর্ক নেই, তাকে দল সাসপেন্ড করে দিয়েছে, মিনিস্ট্রি থেকে চলে গেছে, এই নিয়ে আর কোনো আলোচনা হয়। পার্থ ষড়যন্ত্র তত্ত্বেও আরো বড় ষড়যন্ত্র দেখছে গেরুয়া শিবির। দল ও মন্ত্রিসভা পার্থকে ছেড়ে ফেললেও এত বড় দুর্নীতির দায় এড়াচ্ছে কিভাবে, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। ব্র্যান্ড ডিজাইন একটা খুব বড় মাপের কনস্পিরেসি। আমরা মনে করি এটা একা পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। পুরো ক্যাবিনেট তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের অ্যাকাউন্টেবিলিটি থেকে তারা দূরে সরে যাচ্ছে। ইডি সিবিআই চক্রান্ত বা ষড়যন্ত্র করে তার ফ্ল্যাটে 50 কোটি টাকা রেখে আসা সম্ভব নয়, এটা অত্যন্ত স্বাভাবিক। কোথায় কিভাবে টাকা আসতো, সেই টাকা কোন পথে চালনা হতো, কালো টাকাকে কিভাবে সোনার গয়নায় রূপান্তরিত করা হতো, ইডির জেরায় কড়কড় করে অর্পিতা সব জানিয়ে দিচ্ছেন বলে সূত্রের খবর। অর্পিতার 4টি বিলাসবহুল গাড়ি নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরো ঘনীভূত। এসএসসি দুর্নীতিতে তৃণমূলের আরো বড় বড় নেতা জড়িত বলে মনে করছে ইডি। তাহলে কি এবার জাল গোটানোর পালা ইডি সিবিআই এর? অর্পিতার বয়ানে ক্রমশ জালে জড়াচ্ছেন পার্থ ও ঘনিষ্ঠরা। কিন্তু পার্থ মুখ খুললে দুর্নীতি চক্রের বাকি পান্ডারাও ইডির থাবায় চলে আসবে। দল পার্থকে ছেড়ে ফেলছে। পার্থ কি এবার মুখ খুলবেন? রিপাবলিক বাংলা। পার্থবাবু, বিশ্বাস করুন, আমরা চাইছি যে আপনার যারা ঘনিষ্ঠ, শুধুমাত্র অর্পিতা মুখার্জি নয়, আমরা অপার বাইরে ভাবতে চাইছি। আমরা ভাবতে চাইছি যারা এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে হয়তো কেউ জানেন যে এই পরিমাণ সোনা, এই পরিমাণ টাকা কিভাবে আসতো। আমরা চাইছি যে হয়তো কেউ, দেবাংশু ভট্টাচার্য যেভাবে বলেছিল যে ফোড়ার কথা, কিন্তু আরো কোন কোন শরীরের কোন কোন জায়গায় ফোড়া আছে, ফুসকুড়ি আছে, এই সমস্ত কিছু আমরা জানতে চাইছি। কারণ সেগুলোও হয়তো কার্সিনোজেনিক হয়ে যেতে পারে, ক্যান্সারাস হয়ে যেতে পারে। আমাদের সাথে এই বিষয়ে যারা থাকবেন, ষড়যন্ত্রের শিকার পার্থ না আসলে পার্থ চট্টোপাধ্যায় দিয়ে শুরু, প্যান্ডোরার বক্স খোলা বাকি, এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে দিয়ে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম মুখপাত্র রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এবং দীপাঞ্জন চক্রবর্তী, ইন্টেলিজেন্স এজেন্সির প্রাক্তন কর্তা রয়েছেন এই মুহূর্তে আমার সাথে। আমি দেবাংশুকে দিয়ে শুরু করি। দেবাংশু ভট্টাচার্য, ডক্টর দেবাংশু ভট্টাচার্য বললেও হয়তো খারাপ বলা হবে না। দেবাংশু, এখন ফোড়া খুঁজে পাচ্ছ তুমি, ফোড়াটাকে বাদ দেওয়ার কথা বলছো তুমি, কিন্তু দেবাংশু কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা তো কার্যত একটা কার্বাঙ্কেল হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে আছে। আসলে তুমি দেখতে পাচ্ছ একটা ফোড়া, আর ঘামাচি, ফুসকুড়ি। আচ্ছা, পরেশ অধিকারীকে তুমি কি বলবে ডক্টর দেবাংশু?
বাবা, এ তো আপনাদের ইতিহাসের শর্টেস্ট প্রশ্ন থেকে মনে হচ্ছে, এত তাড়াতাড়ি হয়ে গেল যে আজকে উত্তর তোমাকে দিতে হবে তো, আচ্ছা। আমরা সবাই ওয়েট করছি, খুব তোমরা ভালো। আর কি কি জানো? আচ্ছা শুনুন, প্রথমে একটা কথা বলি, আমাদের মানব দেহের মধ্যে যেমন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তেমন অনেক সময় আমাদের অনেক রোগের মধ্যে দিয়ে যেতে হয়, জ্বরের মধ্যে দিয়ে যেতে হয়, ফুসকুড়ি হয়, ফোড়া হয়, অনেক রকম হয়, স্পন্ডাইলাইটিস হয়, কিন্তু সব কিছুকেই এড়িয়ে গিয়ে এই শরীরটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। তো সেরকমই একটা রাজনৈতিক দলের মধ্যে অনেক সময় অনেক জায়গাতে অনেক ফোড়া দেখা যায়, অনেক ফুসকুড়ি দেখা যায়, কেউ সেটাকে নিয়ে সঙ্গে করে নিয়ে বয়ে বেড়ায়, আবার কেউ সেটাকে উপযুক্ত সময় ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে বা ফাটানোর চেষ্টা করে, আবার কেউ কেউ অন্যের শরীরের মধ্যে যে ফোড়াটা লেগে রয়েছে সেই ফোড়াটা তুলে নিজের দেহে বসাতেও ভালোবাসে, সেটা আমরা 21-এর নির্বাচনে দেখেছি। তো আমাদের জায়গা থেকে আমাদের দলের স্ট্যান্ড, আমাদের দলের অ্যাকশন সেটা সম্পূর্ণ ক্লিয়ার, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা অতি দ্রুত, যত দ্রুততার সঙ্গে সম্ভব, আমরা যখন কিছু প্রমাণ, কিছু ঘটনাস্থল থেকে কিছু জিনিস এমন পাওয়া গেছে যেখানে একটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে যে অভিযোগ যার বিরুদ্ধে সেটা হয়তো সত্যি হলেও হতে পারে, সেক্ষেত্রে আমরা দলগতভাবে যে অ্যাকশন নেওয়ার এবং সরকারের তরফ থেকে যে অ্যাকশন দেবাংশু, সেই জায়গাতেই বাংলার মানুষ তো জানতে চাইছে, তুমি বারবার আবারও সেই ডক্টর দেবাংশু ভট্টাচার্য, আপনাকে আবারও আমি সেই প্রশ্নটাই করছি। আপনি বলছেন ফোড়াটা বাদ দিয়ে দেওয়া গেছে, আরে আপনাদের গোটা শরীরটার মধ্যে তো বিভিন্ন জায়গায় কার্বাঙ্কাল আছে বলে মনে করা হচ্ছে, বিভিন্ন জায়গায়, কোথাও মনে হচ্ছে না? এইগুলো আচ্ছা, পরেশ অধিকারীকে আমি বলছি, শুনুন, পরেশ অধিকারীকে আমাদের শরীরে, দেবাংশু পরেশ অধিকারীকে কি বলবে? ফুসকুড়ি, ফোড়া, ঘামাচি কি বলবে? শুনুন না, আমাদের শরীরে কোথায় কি আছে না আছে সেই ব্যাপারগুলো সবচেয়ে বড় ডাক্তার তো বাংলার মানুষ, তো বাংলার মানুষকে বিচার করতে দিন। এর আগেও ধরুন 2013 সালে সারদা নিয়ে বিভিন্ন কথা বলা হয়, তার পরবর্তীকালে লোকসভা নির্বাচন হয়, আমরা 34টা আসন নিয়ে বাংলায় জিতি। 2016 সালে বিধানসভা নির্বাচনের 1 মাস আগে উড়ালপুল ভেঙে পড়ে এবং নারদার ফুটেজ প্রকাশিত হয়। সেই সময় সবাই বলেছিলেন এর আগের গুলো শোনা কথা ষড়যন্ত্র। এখানে তো তুমি শুনুন না, ছবি দেখতে পাচ্ছ, দেবাংশু তোমার বাড়িতেই পাঁচ দশক পরেও কি এই পাহাড় তুমি পারবে বানাতে? আমায় বলতে দিন। তা আমি বলছি যে এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বাংলার মানুষ এর আগেও দেখেছে, এবং এর আগে দেখার পরও বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তার কাজের ওপর দাঁড়িয়ে আমরা 3-3বার নির্বাচিত হয়েছি, এবং এবারও এই যে আপনার দেহের কথা বললেন, বাংলার মানুষ এগুলো দেখে অভ্যস্ত, স্বীকার করলেন। না আমি বলছি এর আগে দেখেছে, শুনেছে কোনটা অভিযোগ, কোনটা চক্রান্ত, কোনটা বাস্তব ঘটনা, সেটা তো আইন প্রমাণ করবে। আপনাদের তো এই চ্যানেলে বসে সবচেয়ে বেশি আওয়াজ তোলা উচিত এইটা, যে বাচ্চাটা সেদিন জন্মায়নি, আজকে সেই বাচ্চাটা ক্লাস 6-7 এ পড়ে, সেটাও দেখেছে 2014 সালে আমরা সবাই চোর বলে মিছিলটা বাংলার মানুষ দেখেছে। একদম ওটা আমাদের প্রতিবাদী মিছিল ছিল, তো সেটা প্রমাণ করার দায়িত্ব কার ছিল? সেটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআইডি ছিল। তারা কি করছে? তারা বসে বসে কি করছে? মূলত চব্বাচ্ছে বসে বসে, আমরা তো এটাই বুঝতে পারছি না। হয়ে গেল তো 8 বছর, 9 বছর, 10 বছর, বাচ্চাগুলো তো আজকে ধীরে বুড়ো হয়ে গেল, তারপরে তো কিচ্ছু হলো না। আমাদের বক্তব্যের জায়গাটা এটাই, যেটা প্রমাণ করা। এবার সেটা বলছেন আপনি সচেতন ভাবে কি করছে সিবিআইডি। হ্যাঁ অবশ্যই, ইডি রেট থেকে বেরোলো কোটি কোটি টাকা, পুলিশ কি করছিল? আগের অভিযোগগুলোর কথা হাইকোর্টের বলছি, নির্দেশে তদন্ত হলো, তারপরে এই কোটি কোটি টাকা। ম্যাডাম আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারছেন, আপনি কেন ঘোরানোর চেষ্টা করছেন? আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারছেন আমি কোনগুলোর কথা বলছি। আমি সারদার কথা বলছি, নারদার কথা বলছি, রোজভ্যালির কথা বলছি। ওগুলোর সাথে হাজার হাজার মানুষ যারা আপনার শো দেখছে তাদের জমানো আমানত জড়িয়ে রয়েছে, তারা ফেরত পেয়েছেন। এটার সঙ্গে প্যান্ডোরার বাক্স কেন বলছি দেবাংশু? দেখো এখানে চিট ফান্ড আছে, এখানে কয়লা থেকে শুরু করে সোনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস নাকি ট্যাগ করে দেওয়া হচ্ছে। কোথাও ভয় লাগছে না যে বিভিন্ন লোকের নাম হয়তো বেরিয়ে পড়বে এবং তোমাকে ডিফেন্স নাম বেরোক না? এই দেখুন মহা মুশকিল, এটাই তো মুশকিল। আমি বিশ্বাস করি দেবাংশু ভট্টাচার্য একজন সৎ রাজনীতিবিদ। দেবাংশু ভট্টাচার্য তোমার মনে হচ্ছে না যে এই ডিফেন্ড করা? আচ্ছা সাধারণ মানুষের টাকা চুরি করা হয়েছে, চাকরি চুরি করা হয়েছে। আমি বলছি আপনি কি মনে করেন রোগ যদি ধরা পড়ে সেটা শরীরের জন্য ভালো না খারাপ? কেটে ফেলা উচিত, সেটা সব শরীরে ফেলা উচিত, কেটে ফেলা উচিত। আমি বলছি এটা সব শরীরের জন্য। এই যে আপনি প্যান্ডোরার বাক্স বলছেন, এই যে যদি কিছু ধরুন ভবিষ্যতে বেরোবে, এই বেরোবে, ওই বেরোবে, চিটফান্ড বেরোবে, বেরোক না, আমরা তো চাই যে সব সামনে আসুক, কিন্তু তার আগেই প্যানেলে আলোচনা করে ইডি আর সিবিআই কাজটা করা যাবে না, ওটা ওদেরকে করতে হবে। তাই ওদেরকে তাড়া দেওয়ার কাজটা করুন। আপনার প্যানেলে আলোচনা হবে, 4টে ট্যাগলাইন বেরোবে, 5টা সোশ্যাল মিডিয়াতে হিট হবে, আপনার শো টিআরপি পাবে, আপনি দুটো ডায়লগ দেবেন, আমরা দুটো ডায়লগ দেব, কিন্তু আলটিমেটলি সিবিআই আর ইডি করবে। প্যানেলে এটা আলোচনা হয়নি ভাই, যে সিবিআই করবে এটা ভাই প্যানেলে আলোচনা হয়নি যে রাজ্যের নানান জায়গায় ফ্ল্যাটকে মিনি ব্যাংক হিসেবে ব্যবহার করা হবে, ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া হবে। বলুন কারা জানি বলেছিল, না
আমি বলছি বাংলার সোনা, না, না, আমি বাংলার বলছি এলডোরাডোর একাংশের- মাধ্যমে আপনারা শুনুন না তৈরি দিদি, আমি করবেন। বলছি একাংশের সাংবাদিক বলেছিল 2000 টাকার নোটে নাকি চিপ টিপ আছে, ঢুকিয়ে রাখলে সব সিগন্যাল ফিগনাল যাবে, সেখান থেকে গিয়ে ঘরের মধ্যে ঢুকে বোঝা যাবে কোন ঘরে কোন লোকেশনের মধ্যে রয়েছে, একদম আমরা অনলাইনে যেমন ডেলিভারি দিই ওরকম টাইপের পুরো দেখাবে। তো ওরকম কিছুই হলো না। দেবাংশু, তুমি এলডোরাডো আর দেখেছো? মীনাক্ষী তোমাকে দেখাতে পারে এলডোরাডো। চাঁদের পাহাড়ে শঙ্কর গেছিল, দেবাংশু যায়নি বোধহয়। মীনাক্ষী এলডোরাডো তুমি দেখিয়ে দিতে পারো দেবাংশুকে। অবশ্যই দেবাংশুকে, কিন্তু তার আগে যারা এলডোরাডোর কথা বলেছিলেন, যারা সোনার বাংলার কথা বলেছিলেন, সজল ঘোষ, তার কাছে যাই এই মুহূর্তে। সজল বাবু, আপনারা তো 21 বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন সোনার বাংলা তৈরি করবেন। এখন তো দেখতে পাচ্ছেন সোনা, বাংলার সম্পদ কিভাবে চলে যাচ্ছে বাইরে, কিভাবে যে এলডোরাডো মিথ সেটাকে বাংলায় ব্যবহার করা হচ্ছে, কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো টাকার, কোটি কোটি টাকার সোনা, এবং শুধুমাত্র সোনা নয়, বাংলার সম্পদও কোথাও না কোথাও এই দুর্নীতিতে ভেসে যাচ্ছে। সোনার বাংলায় প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে না আসতে পারলেও কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করছে। আস্তে আস্তে বাংলাকে, ওই যে ও বলছিল ফোড়া বাদ হয়েছে, তো ফোড়া তো আর ওরা বাদ দেয়নি। ওই কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো ঠেলায় পড়েছে, চোখের সামনে এসছে, তবে ওরা বাদ দিয়েছে। দেখুন, এটা ওদের আসলে কোথাও ফোড়া নেই, পুরো ব্যাপারটা এখন মাংকি পক্সে দাঁড়িয়ে গেছে। ওরা কোন জায়গাটা কাটবে, ফোড়া তো এখন মাথায়, যিনি নাম্বার 2, আসলে কিছু না, আসলে হচ্ছে পিসি এবার কাঁসিরাম হতে চলেছেন, ভাইপো হবেন মায়াবতী। একদম রাজনীতির এটাই আজকের খেলা। একদম এই খেলাতে দলের দখল নেবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এসছেন, যেভাবেই হোক, কাকে ম্যানেজ করে কোন সংগঠনের বলে সেটা তাদের দলের লোকেরা তারা বলতে পারবে। বলছে শরীরের কোথায় কি আছে মানুষ বিচার করবে। যদি শরীরের কোথায় কি আছে মানুষ বিচার করে, তার ফলে যদি তুমি 3বার ভোট পেয়ে থাকো, তাহলে সেই কথা অনুযায়ী তুমি ভাই কোনোদিন ললিত মোদি, মেহুল চোকসি, তারপরে কিংফিশার বা ওই 15 লক্ষ টাকা জাতীয় যেসব কথাবার্তা বলো, আর কোনো দিন বলতে পারবে না। কারণ তারপরেও মানুষ আমাদেরকে লোকসভায় নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন। এই যে ওরা বলছে যে প্যান্ডোরার বাক্স খোলার জন্য বাংলা ভয় পাচ্ছে না। আপনারা বলছিলেন ময়ূক যে বাংলা ভয় পাচ্ছে প্যান্ডোরার বাক্স খুলতে। বাংলার মানুষ চায় প্যান্ডোরার বাক্স খুলুক। বাজারে একটা খুব চালু কথা চলছে যে টালিগঞ্জ ভার্সেস বেলঘরিয়ার খেলা। আমরা বলছি না, টালিগঞ্জ ভার্সেস বেলঘরিয়ার খেলায় যে কে জিতবে কে হারবে এটা বড় কথা নয়, ফাইনাল খেলাটা হবে কালীঘাটে। এটা আমার কথা নয়, এটা ওদের এখন মুখপত্র হয়েছে। আগেকার কুণাল ঘোষ তখনও পদে ছিলেন, দলের বিভিন্ন উচ্চ পদে, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা যেত, তিনিই বলেছিলেন যে সারদার সমস্ত টাকাটা কুণাল ঘোষ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে। অতএব আমরা বাংলার মানুষ সেই টাকাগুলো উদ্ধার হওয়া দেখতে চাই। কাছে নেব, শতরূপের কাছেও যাব, কিন্তু তার আগে যে এলডোরাডোর কথা আমরা বলছি, দুর্নীতির এলডোরাডো, যদিও এলডোরাডো একটা মিথ, আমরা সকলেই জানি, একটা সোনার শহর। এই বাংলা কি সোনার শহর? যে সোনার শহর থেকে সোনা কেটে কেটে বাইরে পাচার হচ্ছে, এর হদিশও কিন্তু পাওয়া যাচ্ছে। ভাবছেন কি বলছি? সত্যি বলছি। দেখুন যে ছবি দেখাবো, উদ্ধার প্রায় 4 কোটি টাকা, 4,50,00,000 টাকা, এবং সেখানে এই 4,50,00,000 টাকার সোনার বাজেয়াপ্তের তালিকায় প্রচুর সোনার গয়না। সোনার গয়না কেন প্রশ্ন উঠছে। কালো টাকাকে, শুনে নিন, কালো টাকাকে সোনার গয়নায় রূপান্তর করে কি করা হলো? রাখা হলো কি বাংলার সম্পদকে বাংলায়? না, বনগাঁ বসিরহাট সীমান্তে চোরাচালান যোগ সামনে আসছে। অর্পিতা এবং পার্থর কল লিস্টের নাম্বার পাওয়া গিয়েছে, যেখান থেকে পার্থকে সোনার পেন উপহার দিয়েছেন। কে উপহার দিয়েছেন? সোনা পাচারকারী মাফিয়া। কেন তিনি উপহার দিচ্ছেন? আতশ কাচের তলায় স্বর্ণ বিপণী সংস্থাও বাংলাদেশি বস্ত্র ব্যবসায়ের মাধ্যমে টাকা পাচার হতো। কোথায় কোথায়? দেশের বাইরেও টাকা পাচার হতো। দুর্নীতির টাকা লগ্নি কোথায়? দুবাইতে। টাকা পাচার বাংলাদেশে, দুর্নীতির টাকার লগ্নি হতো দুবাইতে। বাংলার সম্পদকে কিভাবে বাইরে নিয়ে গিয়ে, বাংলার বাইরে নিয়ে গিয়ে, দেশের বাইরে নিয়ে গিয়ে আরো বড় দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, ইডি জানাচ্ছে। শতরূপ ঘোষ শাসন ডিবেটে 34 বছর শাসন তো আপনারা করলেন, আপনাদের শরীরে পচন ধরেছিল কি? দেখুন, আমি একটা কথা বলি, দেবাংশু একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন তুলেছে যে
এই যে সারদা মামলা নিয়ে এতদিন ধরে তদন্ত চলছে, এত লোককে আটকে রাখা হলো এবং একটা খুব ভালো কয়নেজ করলো যে ওরা কী করছে, ওরা কেউ মূলত চপ ভাজছে। আমি আপনাদেরকে 2021-এর 3রা ফেব্রুয়ারির খবরের কাগজের হেডিং পড়ে শোনাচ্ছি। বন সহায়ক নিয়োগে কারসাজি করেছেন রাজীব, সরকার তদন্ত করছে বললেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী কী করছেন? ঢপের চপ ভাজছেন। 1.5 বছর হয়ে গেল, এই তদন্তটা কবে শেষ হবে? এক। দ্বিতীয় কথা, এখন এই সব জবাব ইডি দেবে, সিবিআই দেবে। আরে ভাই, ইডিকে তো বাংলার মানুষ ভোট দেয়নি, ভোট তো দিয়েছিল দিদিকে। আজকে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে ইডিকে বেআইনি সম্পত্তি ধরতে হচ্ছে কেন? একদিন ধরে কি দিদির পুলিশের চোখে নেওয়া হয়েছিল? পশ্চিমবাংলায় যে রাজ্য জুড়ে স্টেট ব্যাংক অফ তৃণমূল চলছে, এই যে ময়ূক একটা প্রশ্ন করছিলে না, যে অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে ওই যে কারি কারি টাকা যে বাক্সই করে গেছে, বড় বড় হচ্ছে তোমার, তুমি কি শব্দটা ব্যবহার করলে, যে ট্রাঙ্কে করে গেছে, ট্রাঙ্কগুলোকে কারা ক্যারি করতো, ট্রাকগুলোকে কারা অপারেট করতো। আমি সেটা তো শতরূপ একটা অদ্ভুত লাগছে না। তোমাকে জিজ্ঞেস করছি, পার্থ চট্টোপাধ্যায়, শতরূপ তুমি দেখেছো পার্থ চট্টোপাধ্যায় মানে টম ডিক অ্যান্ড হ্যারি নয়, পার্থ চট্টোপাধ্যায় একজন সিনিয়র মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন। ওনাকে তো আমরা কোনোদিন দুটো ট্রাঙ্ক হাতে করে নিয়ে কোটি কোটি টাকা নিয়ে যেতে দেখিনি, সোনা নিয়ে যেতে দেখিনি। তাহলে আসছে কে, কারা এর পেছনে? এক্স্যাক্টলি, কারা নিয়ে আসছে ইজ আ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমি বলছি তোমাকে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আজকে পশ্চিমবাংলার গোটা রাজ্য জুড়ে যে ছেলেমেয়েরা ভিকটিম, যাদের কাছ থেকে এই টাকাগুলোকে এক্সটর্ট করা হয়েছে, তারা সবাই তো অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে গিয়েও জমা দিয়ে আসেনি। অর্থাৎ আমি এটাই বলছি যে গোটা রাজ্য জুড়ে যে স্টেট ব্যাংক অফ তৃণমূলের ব্রাঞ্চ চলতো, যেখানে গিয়ে ঘুষের টাকা জমা দিয়ে আসতে হতো, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, বুথে বুথে তৃণমূলের এই লোকগুলো কারা কারা রাস্তায় খেলা হবে বলে নাশন কদন করে, আর ওদিকে অফিস খুলে আরে ও তো একটা বসে থাকতে পারে, কিন্তু আমি খালি ওর কথা বলছি। ওর থেকে 30 সেকেন্ডে যেমন এইটা কি কথা বললাম ভাই, ও তো আধ ঘন্টা বললো, আমি আমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা বলে দাও, কিন্তু শাসক দলের তরফ থেকে অনেক কিছু জানা আছে, ও তো বলবে। কথাটা হচ্ছে যে যারা যারা এটা করলো, আজকে তাদের বিরুদ্ধে যারা কিনা হচ্ছে এই নাটবল্টুর কাজটা করেছে, এখানে এই নাটবল্টুগুলোকে ধরার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন বা মুখ্যমন্ত্রী পুলিশ নেবেন? হ্যাঁ কি না নিচ্ছেন কি? তার বদলে কি করছেন? আজকে ধরো বারিক বিশ্বাস বলে একটি লোক, যে বর্ডারে হচ্ছে সোনা পাচার করতো, বর্ডারে গাড়ি পেট্রোপোলের ওখানে গরু পাচার করতো, মানে যা পারে তাই পাচার করতো, পেট্রোপোলের টাকা তুলতো। সে বামফ্রন্টের আমরা বারিক বিশ্বাসের নাম কেউ কোনোদিন শোনেনি। এরা গত 5-7 বছর ধরে প্যারালাল ইকোনমি, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতো। তুমি ভাবো এই বারিক বিশ্বাস বলে লোকটা সম্পর্কে কত অভিযোগ, কত কিছু, আজ অব্দি গ্রেপ্তার করেনি তাকে পুলিশ। কেন করা হয়েছে? গতকাল থেকে এই প্রশ্নটা আরো বেশি করে আসতে শুরু করলো, এভিডেন্সগুলো সামনে আসতে শুরু করলো, যে ওই পেট্রোপোল থেকে এই বারিক বিশ্বাসদের মাধ্যমে পার্থ চ্যাটার্জিদের টাকা সোনা হয়ে বাংলাদেশ গেছে। ঠিক আজকে সকালবেলা তাকে সিআইডি তুলে নিল, যাতে সে ইডির হাতে না পড়তে পারে। এটা উত্তর দিতে হবে কথা। আমার 10 সেকেন্ড দেবাংশু, তুমি লিখে রাখছো তো, অনেকগুলো অভিযোগ করছে। আমি দেখো তোমায় বলছি ময়ূক, যেদিন এই ইডির রেডটা হলো, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো এবং এখন তৃণমূল সাধু সাজছে যে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়েছি, ব্যবস্থা নিচ্ছে, ভাই তার আগের দিন পর্যন্ত মাফিয়ার মতো হুমকি দিয়েছেন মমতা ব্যানার্জি আমাদেরকে। কি বলেছেন না, পশ্চিমবাংলায় এসএসসিতে রিক্রুটমেন্ট হয় না, কার জন্য? নাকি বিকাশ ভট্টাচার্য মামলা করেছেন বলে নাকি এসএসসিতে রিক্রুটমেন্ট হয় না। আজ 7 বছর ধরে মাফিয়ার মতোই হুমকি দিয়ে যাচ্ছেন। আজকে আমি জিজ্ঞেস করছি, পশ্চিমবাংলায় এসএসসিতে রিক্রুটমেন্ট হতো না কি বিকাশ ভট্টাচার্যের জন্য নাকি চোর পার্থর জন্য? তার জবাব কে দেবে? আছে দেবাংশু ভট্টাচার্য একের পর এক প্রশ্ন, তার উত্তর দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছি না। প্রথমে তুমি দাও, তারপরে আমি শেষের দিকে 30 সেকেন্ড দেবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার কি মনে হচ্ছে না যে এই ডিফেন্ড করাটা একটা সমস্যা? প্রশ্ন আমি বলছি, তুমি এই আটটা শিখেছো, বাকি দুজনের আছে তো, 2 ঘোষ প্রশ্ন করেছে, ময়ূক রঞ্জন ঘোষও ঢুকতে হবে, ঘোষ কিউ হয়ে যাবে। একটু দাঁড়াও, স্কোয়ারের উত্তর দিয়ে আগে। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে একটা প্রশ্ন শতরূপদা তুলেছে, সেটা হচ্ছে মানে সিআইডি গ্রেফতার করেছে ইডি গ্রেফতার করার আগেই। আচ্ছা, এটা কি কোনো পার্থক্য পড়ে? কেন পার্থক্য পড়ে আমি বলছি না, ঘাটটা নাড়িও না, আগে শুনে নাও, তারপরে নাড়াতে সুবিধা হবে। তাহলে কারণটা হচ্ছে যে আমাদের তো সেটিং আছে তোমাদের কথা অনুযায়ী। তো ধরো তৃণমূল বিজেপি সেটিং আছে, তো তোমরা বলো আর কি, তোমাদের সব বড় বড় মঞ্চ থেকে। তো তৃণমূল বিজেপির ধরো যদি সেটিংই থাকে, তাহলে সিআইডি তুললো নাকি ইডি তুললো, তাতে কার কি গেল এলো? ব্যাপারটা তো একই আলটিমেটলি তোমাদের কথা অনুযায়ী। প্রথম কথা, এটা ভালো যুক্তি না, ডাইলেট করো না। শতরূপ দেবাংশু খুব সিরিয়াস জায়গা থেকে জিজ্ঞেস করছি, তুমি কোনোদিন দেখেছো পার্থ চট্টোপাধ্যায়কে ওই কোটি কোটি টাকা কোথা থেকে এলো? কারা তুমি চেনো? আমি ওপেনলি বলছি, যারা পার্থ চট্টোপাধ্যায়ের এই জিনিসটা কোনো না কোনো ভাবে দেখেছেন, দেবাংশু প্লিজ জানান। আমি বলছি যে পার্থ চট্টোপাধ্যায় বা যারা টাকার অভিযোগটা যাদের বিরুদ্ধে উঠছে, সেই টাকাগুলো কোথা থেকে এলো, এটা তো একটা মানে ধরুন মানে আদালতের কথা অনুযায়ী এটা তো একটা বৃহত্তর কনস্পিরেসি, একটা বৃহত্তর জায়গা।
তো সেই যে বৃহত্তর জায়গাটা, এটা খুঁজে বার করার দায়িত্বে সিবিআই আছে। এখন সিবিআই তদন্ত করতে করতে ইডি মাঝখান থেকে ঢুকে ইডি এই ক্যাশ ফ্যাশগুলো উদ্ধার করেছে। শিক্ষা দপ্তরকেও তো সিবিআই ছিল। আমি তোমাকে জাস্ট 10 সেকেন্ড আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। শিক্ষা দপ্তরের উচিত ছিল না? তোমার মনে প্রশ্ন যাচ্ছে না? তুমি যদি আজকে শিক্ষামন্ত্রী হতে, তোমার মনে প্রশ্ন জানতো না যে তোমার, আমি কি দেবাংশু ভট্টাচার্যর লেটার হেড, স্ট্যাম্প এগুলো ব্যবহার করে আমি যদি বেআইনিভাবে কিছু করি? অর্পিতা মুখার্জি কোন হরিদাস পাল, সে কোনোদিন শিক্ষা দপ্তরের কোনো পজিশনে ছিল না, তার বাড়ি থেকে লেটার হেড শুধু নয়, স্ট্যাম্প থেকে শুরু করে সমস্ত খামের মধ্যে 5 লাখ টাকা করে ঢোকানো হচ্ছে। আমাদের টাইমার চালু করা হচ্ছে, টাকার টাইমার চালু করে সারা রাত ধরে আমাদের নিউজ রুমে বসে থাকতে হচ্ছে। প্রশ্ন অনেকগুলো আছে না, তুমি বলো যে এটা ঠিক, এটা মনুষ্য জাতির জন্য ঠিক, দুজনের জন্য। আপনি 10 সেকেন্ড বলো বলো, আচ্ছা বলো, ঠিক আছে আমি বলি, একটু ঠান্ডা উত্তরটা দাও। একটু ঠান্ডা হব কি করে? তুমি এত ঠান্ডা গলায় হিমশীতল গলায় বলছো যে এই কারণেই বলছি, কারণ হচ্ছে যারা ধরো এই যে শিক্ষা দপ্তর, তার খাম, এগুলোর মাথায় তো একজন মন্ত্রী ছিলেন, তো সেই মন্ত্রী এখন জেলের ভিতর। আমার বক্তব্য হচ্ছে এইটা, মন্ত্রীটাই এখন জেলের ভেতর। তদন্তটা সিবিআই করছে, ইডি করছে, তো ওদেরকে করতে দিন। ওটার আউটকাম যত হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি, আরে ভাই আমি কি বলবো আপনাকে, মহা মুশকিল। আপনাকে কি বলবো, ফোন করে বলতে পারেন যে শিক্ষা দপ্তরের স্ট্যাম্প কি করে, শিক্ষা দপ্তরের খাম কি করে, তোমার সাথে 8 ঘন্টা আমি আলাদা করে বলবো, কিন্তু তুমি বলো। বাংলার মানুষ তোমাকে হা করে দেখছে, বিশ্বাস করো। ঠিক আছে, একদম একদম হা করে দেখছে, আর চোখে চোখ রেখে ময়ূকদা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে সজলদা একটা কথা বললো বলার সময়, যে এই যুক্তি যদি হয় মানুষ ভোট দিচ্ছে, তাহলে তো মেহুল, নীরব, মোদি এদেরকে নিয়ে তো প্রশ্ন তোলাই যুক্তিযুক্ত নয়। প্রশ্ন তোলা যুক্তিযুক্ত এই কারণে, কারণ হচ্ছে মেহুল চোকসিকে নরেন্দ্র মোদী যখন মেহুল ভাই বলেছিলেন, সেই মেহুল ভাই বলা মানে এটা কিন্তু বিরাট ঘনিষ্ঠতা, মানে হচ্ছে ঘরের ভাই আমার। ঠিক আছে, তো এই মেহুল ভাই বলার পর সেই মেহুল চোকসি ধরুন যখন পালিয়ে যায়, তারপরে যিনি ভাই বললেন, তো সেই দাদা তাকে কোনো সাহায্য করেছিলেন কিনা, এটার কি কোনো তদন্ত হয়েছিল? সেটা তো কোনো তদন্ত হয়নি। তো তদন্ত হয়নি, আর দাদাকে ছবে কে, কার ঘাড়ে কাটা মাথা এই দেশের মাটিতে? মাঝে মধ্যে সমস্যা আছে, হয়তো ভুলে যান যে বিকাশ মিশ্রকে তারা সিকিউরিটি দিয়ে রেখেছিলেন। আমি একটু মনে করিয়ে দিলাম, বিকাশ মিশ্রকে সিকিউরিটি দিয়ে রেখেছিলেন, যিনি পালিয়ে গেছেন। আমি আপনাদের কম্পালশন বুঝতে পারি, আমরাও তোমার কম্পালশনটা বুঝি, আমরাও তোমার কম্পালশনটা বুঝি। সজলদা তুমি এত ফুটে উঠছো, দেবাংশু আমাদের কম্পালশন মানুষের কাছে, তার জন্য আমরা কিছু ভুলতে পারি না। এটা ম্যাডাম আমি বলছি, আমি বুঝতে পারছি, আমি নরেন্দ্র মোদীর দিকে পৌঁছলেই আগে সজল ঘোষের আগে আপনাদের থেকে ইন্টারাপশন আছে, এটা বুঝতে পারি। না চোরেদের দিকে পৌঁছালে, আমি চোরেদের দিকে কেউ যদি পৌঁছায় তবে চোরেদের দিকে পৌঁছানো নরেন্দ্র মোদী কথা বলছেন। আমি আবারও বলছি তো, নরেন্দ্র মোদী চুরি হয়েছে তো, চোরেদের দিকে আমি তো এখনো বলছি, চোরেদের দিকে এখনো কি বলছো তুমি? আগে কথা বলিও না, তুমি স্ট্রেট কাট বলো মানুষের টাকা কে চুরি করেছে, এই ডোনাটো কে তৈরি করেছে। চাপার চেষ্টা করবেন না, আমি চাপার চেষ্টা করছি না, তুমি আমাকে সহজভাবে বলে দাও, তুমি আমাকে সহজভাবে বলে দাও যে পার্থ চ্যাটার্জি অর্পিতাবাদে আর কে কে? পার্থ চ্যাটার্জি অর্পিতাবাদে আর কে কে? আমি নরেন্দ্র মোদীর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বললেন চোরেদের দিকে গেলে ইন্টারাপ্ট করব। এই অপার মধ্যে থেকো না, শুনুন, অপার মধ্যে থেকো না, দেবাংশু বলে দাও, শোনো না, তাহলে সিবিআই বা ইডি কে বলো, যদি মনে হয় তোমার দেবাংশু আরে সিবিআই ইডি তো তুমি বলছো পক্ষপাতদুষ্ট, তুমি রাজ্য পুলিশ বলছ না, একটা জায়গাতে তোমার যদি মনে হয় দেবাংশু জানে, তাহলে সিবিআই কে সাজেস্ট করো না দেবাংশুকে একটু জিজ্ঞাসা করো। কি বলছো? আমার আক্ষেপ এইটাই হয়, জানো তো দেবাংশু, তুমি একটা ইয়াং ছেলে, তুমি তো এই স্ক্যামে ইনভলভ নও, কিন্তু এই একটা অকেশনে তুমি যদি সত্যি একটু আন্তরিক হয়ে, যাই হোক সেটা একটু ইয়ে করতে আমার ভালো লাগে। নিবে আমি একটা তোমার কথা বলছি ময়ূক, দেখো আমি এত কোনো ইন্টারাপ্ট করিনি, আমি কটা 3টে প্রশ্ন করেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে রাজীব ব্যানার্জিকে নিয়ে যে তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উনি শুরু করেছেন 1.5 বছর পরে, তার স্ট্যাটাসটা এখন কি, তার উত্তর আমি পাইনি, যদি তোমরা পেয়ে থাকো তোমাদের অভিনন্দন। দ্বিতীয় আমার প্রশ্ন ছিল যে এটাকে আজকে এই তদন্তটাকে ইডিকে করতে হচ্ছে কেন, আজকে গত 7 বছর ধরে মমতা ব্যানার্জির পুলিশের চোখে নেওয়া হয়েছিল কিনা, এর উত্তর আমি পাইনি, তোমরা পেয়ে থাকলে তোমাদেরকে আবারও অভিনন্দন। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাফিয়াদের মতো করে হুমকি দিতেন আমাদেরকে যে বিকাশ ভট্টাচার্যের জন্য এসএসসিতে চাকরি হচ্ছে না, আজকে দাঁড়িয়ে বলুন চাকরিটা পার্থ চ্যাটার্জির জন্য হয়নি নাকি বিকাশ ভট্টাচার্যের জন্য একদিন হয়নি, এর উত্তরও আমি পাইনি, তোমরা পেয়ে থাকলে তোমাদেরকে তৃতীয়বার অভিনন্দন। তার সঙ্গে আমি একটা প্রশ্ন যোগ করছি,
সেটা হচ্ছে এত তো পার্থ চ্যাটার্জিকে নিয়ে দেবাংশুর বক্তব্য এইসব ফোড়া ঘামাচি কী সব ও বলেছে সেসব নিয়ে হচ্ছিল। আমি দেবাংশুরই একটা কোট আমি তোমাদেরকে পড়ে শোনাই, এটাও পোস্ট করেছিল এবং তারপরে বিভিন্ন মিডিয়াতে ওর কোটেশন বেরিয়েছিল। এদিন দেবাংশু ভট্টাচার্য বলেন, অঙ্কিতা অধিকারী পুরো সিপিএমের মতোই কাজ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী উনি যদি সত্যি চুরি করে চাকরি নিয়ে থাকেন, তাহলে সিপিএম যেমন 34 বছর ধরে চুরি ডাকাতি করে বলে ওদের মতো সৎ পার্টি আর নেই, ইনিও অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন এবং তার উপর প্রোফাইল পিকচারের উপর লিখেছেন সততাই জীবনের সর্বোত্তম নীতি। সিপিএমের সঙ্গে অঙ্কিতা অধিকারীর মিল রয়েছে, আমি ওনাকে প্রস্তাব দেবো পরবর্তীকালে রেড ভলেন্টিয়ার থেকে শুরু করে পলিশ ব্যুরো পর্যন্ত যাওয়ার। এবার আমি বলছি যে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে, দেবাংশু স্টুডিওতে পরেশ অধিকারী কিন্তু এখনো মন্ত্রিসভায়। যে পরেশ অধিকারীর মেয়ের সম্পর্কে মানে পার্থ চট্টোপাধ্যায় ফোড়া হয়ে থাকলে দেবাংশুর প্যারামিটারে নিশ্চিতভাবে পরেশ অধিকারী ঘামাচির ওপর কি ঘামাচির পাউডার মমতা ব্যানার্জি ছড়িয়েছেন, নাকি সেই ঘামাচিটাকেও এখন ফোড়া করে তোলার প্রক্রিয়া চালাচ্ছেন, যাতে পার্থ চট্টোপাধ্যায় তো জেলে গ্যারেজ হয়ে গেল, এবার কালীঘাটে কাটমানি পৌঁছে দেওয়ার কাজটা যাতে পরেশ অধিকারীর যোগ্য হাতে এবার তুলে দেওয়া যায়। প্যান্ডোরার বাক্সটা নিয়ে কি হবে? আমি এইটাই বলছি। দেখো আমি এক লাইনে একটা কথা বলছি, শোনো, ভোটের আগে আমি একবারে বিরাট জগৎজননী হয়ে বলবো 294টা আসন আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, আর ভোটের পরে যেই একটা করে চুরি ধরা পড়বে বলবো আমি তো বাড়িতে বসছিলাম, আমি কি জানি না বাবা, আমি ধোয়া তুলসী পাতা বাকিদের সঙ্গে বুঝে নিন। এটা খালি ধান্দাবাজি নয়, এটা অত্যন্ত দুর্বলতা। দেবাংশু আপনার ভাষাতেই বলছি, আপনি এখন রোগের নাম দিলেন, আজকে রোগের নাম নিয়ে আপনি এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলেন। আমি এক নম্বর প্রশ্ন অ্যাড করছি, আপনার না পোষালে সেটা উত্তর না আমি কি করতে পারি? আর না পোষালে আমি নিরপরাধী গিয়ে গেলে আপনারা পোষাবেন। যখন আমি সততার 4-5টা প্রশ্নের উত্তর দিই। দুরারোগ্য ব্যাধি যখন হয় সেটাকে বাড়তে দিয়ে, ক্যান্সারকে বাড়তে দিয়ে তারপর ক্যান্সারের জন্য একটা অঙ্গকে বাদ দেওয়া, সেটা কি ধরনের কথা হলো দেবাংশু? দেখুন আমি একটা কথা বলি, মায়েরা সবসময় তার সন্তানদের বিশ্বাস করেন, ঠিক আছে? যেমন ধরুন আমি একটা কথা বলি, এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য মানে একজন তৎকালীন সময়কার মন্ত্রী বলুন বা তার একজন সৈনিক বলুন, সেই হিসাবে শুভেন্দু অধিকারীকেও বিশ্বাস করেছিলেন, তিনি পরবর্তীকালে তার পিঠে ছুরি মারেন। এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন বিশ্বাস করাটা পাপ নয়, এবং বিশ্বাস কেউ যদি করেন সেটা আমাদের প্রত্যেকের, আমি বলছি বিশ্বাস করাটা পাপ নয়। অন্ধবিশ্বাস যদি হতো তাহলে এই মুহূর্তে তাকে মন্ত্রী দেওয়া থেকে সরানো হতো না, ফাইনালি বলা হতো জাজমেন্ট সুপ্রিম কোর্টের থেকে এলে তারপরে তাকে সরানো হবে, এটা অন্ধবিশ্বাস বলে না। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে সেই প্রত্যেকটা মাই তার সন্তানকে বিশ্বাস করেন, তার পরবর্তীকালে 10টা সন্তান থাকলে তার মধ্যে একটা সন্তান যদি অন্যায় কিছু করেন পরবর্তীকালে মা তাকে অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু তার মানে এটা নয় যে মায়ের সেই বিশ্বাস করাটা বা মায়ের সেই স্নেহটা অন্যায় হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই এখানে বারবার একটা কথা আসছে না যে কালীঘাট খেলতে নামলে এই হবে সেই হবে, এই প্যান্ডোরার বক্স খুললে দেবাংশু একদম স্পষ্টভাবে বলছি, প্যান্ডোরার বক্স খুললে। আমি একটু বলি, আমি বলছি এই যে ধরুন কালীঘাটকে নিয়ে একটা আতঙ্ক সব জায়গাতেই আছে, কারণ কালীঘাটে বাংলার একজন রাজনৈতিক চরিত্র, তার যেমন বাসস্থান তেমনি কালীঘাটে মা কালীরও বাসস্থান, আমরা পুজো টুজো দিতে যাই সেখানে। এখন সমস্যাটা হচ্ছে এই কালীঘাটের মা কালীর কাছেই এই যে 2 অসুরের 1 বছর আগে মুন্ডু কাটা গেছিল রাজনৈতিকভাবে, এবং তারা একদম এত বড় মানে এরকম ঝাঁটাপেটা জীবনে খাননি, সেই স্বাভাবিকভাবে আমি বলি আপনি ঠিক করবেন কোথায় যাবো, আমি কখন যাবো, মুশকিল। আপনি প্যান্ডোরার বাক্স নিয়েই আসবো। আমি শুধু একটা জিনিস তোমাকে অনুরোধ করছি, কে মা কালী কে অসুর এই আলোচনার মধ্যে আমরা যেতে চাই না। আমি একটা সেন্টেন্স বলছি, আমি তো আপনার কালীঘাটে ঢুকতে যাওয়া উচিত। আরে কালীঘাটটা অদ্ভুত কথা বলছো, আপনি কালীঘাটে ঢুকতে যাবেন আবার বলবেন মা কালীতে যাব না, হয় আপনি দক্ষিণেশ্বরে যাবেন বলবেন দক্ষিণা কালীতে যাব না, হয়। সমস্ত আলোচনা বা সমস্ত আজকে ধরো একজন মন্ত্রী বা তার মানে জয়েন্ট প্রপার্টি থেকে যদি 55 কোটি টাকা ক্যাশ এবং তার সঙ্গে কয়েক কোটি টাকার সোনা বাজেয়াপ্ত হয়, আজকে 7 বছর ধরে জমির হিসেব তো ছেড়ে দিলাম, আজকে যদি 7 বছর ধরে ছেলেমেয়েরা যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে, তারপরও আলটিমেটলি এটাই হচ্ছে অজুহাত যে 1 বছর আগে তৃণমূল সিপিএমকে হারিয়েছে, বিজেপিকে হারিয়েছে। কিন্তু তার পাশাপাশি সজলদা সবাই একবার দেখে নিন, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছেও যাবো, কিন্তু রাজ্যের মানুষকে এটাও দেখা উচিত যে কেন আমরা বারবার বলছি প্যান্ডোরার বাক্স কি এমন আছে। আবারও বলছি, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা শুধু জেলে, কিন্তু কারা বাইরে আছে, কারা বারবার দেখছে যে প্যান্ডোরার বাক্সে আর কি আছে। বেলঘড়িয়ার ফ্ল্যাটে পার্থর ঘন ঘন আনাগোনা, সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো, সিসিটিভি বন্ধ করে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঢুকতেন এবং সুটকেস থেকে শুরু করে যাবতীয় কিছু কারা ক্যারি করে নিয়ে যেতেন। প্যান্ডোরার বাক্সে 2016 শেষ থেকে টাকা রাখা হয়,
এই প্যান্ডোরার বাক্স, ভয়ানক প্যান্ডোরার বাক্স, এলডোরাডো এবং প্যান্ডোরার বাক্স দুটো মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা যেটা ফেলেছিলেন, তাতে হয়তো অনেকের এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন তাদের চেস্ট পেন শুরু হয়েছে, কারণ তাদের দিকেও হয়তো ইডি গুটি গুটি পায়ে এগোচ্ছে। প্যান্ডোরার বাক্সে টাকা রাখতে গিয়ে নির্দিষ্ট লোককে ব্যবহার করা হতো, তারা কারা? দলের লোক, পার্থ চট্টোপাধ্যায় নিজের লোক, পার্থ চট্টোপাধ্যায় সুরক্ষার দায়িত্বের লোক, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক, কে ছিল? এবং প্রত্যেকে ইডির স্ক্যানারে, এমনকি কিছু শিক্ষিকাও ইডির স্ক্যানারে। আমি লিঙ্গ বৈষম্য করে বললাম, শিক্ষিকাও ইডির স্ক্যানারে। এক প্রমোটার, বেহালার এক তৃণমূল নেতা, তারা পর্যন্ত স্ক্যানারে। কারা কারা প্যান্ডোরার বাক্স? ঘটোৎকচের কথা আমরা বলছিলাম, ঘটোৎকচ যখন মারা গেছিলেন, তখন যখন পড়েছিলেন অনেককে নিয়ে ডুবেছিলেন। এই প্যান্ডোরার বাক্সটা যখন খোলা হবে, কাকে কাকে নিয়ে ডুববে? বাংলার মানুষকে একটা সুযোগ দিন জানার। পার্থ চট্টোপাধ্যায়, একটা সুযোগ দিন। আপনার সাথে আর কারা কারা নাটের গুরু ছিল, তারাই চাকরি প্রার্থীদের কালেকশন করতো, যে কথাটা আপনারা বলছেন এখন। অর্পিতা মুখার্জি বলছে যে দলের টাকা, পার্থ চট্টোপাধ্যায় আমাকেও নাকি ঘরে ঢুকতে দিত না। কার টাকা তাহলে বলুন? অর্পিতা মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায়, বলুন কার হয়ে টাকা তুলতেন আপনি? আপনি এখন বলতে পারেন না আমি শুধু কালেকশন করতাম। পার্থর গাড়িতেই টাকা যেত বলে ইডির অফিসাররা বলছেন। আপনার গাড়িতে আপনি নিজে ড্রাইভ করতেন, আপনার গাড়িতে আপনি নিজে টিকিটে টাকা রাখতেন, আপনার গাড়ি থেকে আপনি নিজে টাকা নামাতেন। কারা রয়েছে? পার্থ চট্টোপাধ্যায়, বাংলার মানুষ জানার অধিকার রয়েছে তাদের, কাদের টাকা ছিল। পার্থ ঘনিষ্ঠ উত্তরবঙ্গের বহু ব্যবসায়ী। আপনারা শুধুমাত্র বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেননি। উত্তরবঙ্গ হোক বা বসিরহাট হোক, দেশের টাকা, দেশের ট্যাক্স ফাঁকে দিয়েছেন। এবং তার পাশাপাশি সোনা, যে সোনাকে আপনারা পাচার চক্রের সাথে যুক্ত করেছেন, আপনারা তো ডেঞ্জারাস খেলার মধ্যে চলে গেছিলেন। কালকে যদি এর সাথে এফসিআর এর কেস জুড়ে যায়, কালকে যদি এর সাথে নার্কো টেররিজম বা অন্যান্য সন্ত্রাসবাদের কেস জুড়ে যায়, আপনি কি সেই সময়ও বলবেন যে আমি কিচ্ছু জানতাম না? বেলগড়িয়ার ফ্ল্যাটে ঘন ঘন যাতায়াত কাদের ছিল, কারা টাকা নিয়ে যেত, কারা সোনা বানাতো, কারা এই গোটার সাথে ছিল, কতজন ছিল, এই সমস্ত কিছু তো জানার অধিকার আছে। দীপাঞ্জন চক্রবর্তী, এটা তো শুধুমাত্র আমি একটা 10 সেকেন্ড কথা বলছি। আজকে দেবাংশুকে অনেক কিছু বলতে হবে, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আমার বক্তব্য হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন যে পার্থবাবু চুপ করে থাকবেন না, বলুন। অর্পিতা দেবী বলুন। মানে আপনার কি মনে হয়, মানে পার্থ চট্টোপাধ্যায় এগুলো সিবিআই বা ইডি কে না বলে এগুলো আপনাকে বলবে বা আপনার প্যানেলে এসে বলবে? আপনি এটা বিশ্বাস করেন? সিবিআই ইডির কথা তুমি মনে করো পক্ষপাত দুষ্ট, ইডি কোনো কথা বললে সেটা পক্ষপাত। তোমাকে টাইম দেব, তোমাকে টাইম দেব। ওরা কি তোমাকে এসে বা এই প্যানেলে এসে তোমাকে বলুক না, আরে তোমাকে বলুক না, বলবে তো সিবিআই ইডি বলুক না। তদন্তটা তো তারা ভয় পাওয়ার কি আছে? হাওয়া গরম করে আরে তোমার হাওয়া গরম না, আরে আরে দেবাংশু তোমার ভয় পাওয়ার কি আছে? সিবিআই ইডি দেবাংশু তোমার ভয় পাওয়ার কি আছে? দেবাংশু আচ্ছা তোমাকে ফোন করুক, তোমাকে মেসেজ করুক। আচ্ছা আমি ওপেনলি বলছি যে পার্থ ঘনিষ্ঠ যারা রয়েছে তারা দরকার হলে ইউটিউবে লিখুন। তুমি একজন সিরিয়াস জার্নালিস্ট তো আমি তোমায় স্ট্রেট প্রশ্ন করছি, তুমি বলো তুমি কি সত্যি বিশ্বাস করো তোমাকে ফোন করবে এইসব ফাজলামি করো না প্লিজ? ফাজলামি করছি? একদম ফাজলামি। আরে আরে তো ফাজলামি কারা করছে? দেবাংশু ফাজলামি করছে কারা? তোমরা সচক্ষে না দেখিলে সলজ্জ ব্যবস্থা নিবে না। স্ট্রেট প্রশ্ন, তোমরা চর্মচক্ষে দেখবে। আচ্ছা টাকার পাহাড় দেখা যাচ্ছে, আচ্ছা রিপাবলিক বাংলা সারা রাত ধরে টাইমার চালিয়েছে, আচ্ছা ব্যবস্থা নাও। তুমি এই যে প্রশ্নগুলো করছো, তোমার কি সত্যি মনে হয় পার্থ চট্টোপাধ্যায়ের সামনে যে ইডি আর সিবিআই আছে তারা ব্যর্থ বা তারা এটা জিজ্ঞাসা করতে অক্ষম? তাদের কাছে উত্তর দেবে না। তথ্যগুলো এলো তো তাহলে তাদের আরো তথ্য, আরে ইডি এবং সিবিআই। আচ্ছা দীপাঞ্জন বাবু আছে, দীপাঞ্জন বাবু প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আরে ইডি সিবিআই কে সাহায্যটা না করলে ইডি সিবিআই, তোমরা তো এক এক জায়গাতে, আমরা সিবিআই এর ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখনো বলছি ভাই শোনো, এই তদন্তে ইডি সিবিআই ব্যর্থ না সফল টাইম উইল টেল, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কত সফল ছাত্রদের। দীপাঞ্জন বাবু শুধুমাত্র বেকার ছেলে মেয়েগুলো না, বাংলা শুধু নয়, ভারতের সাথে এই যে গোল্ড ট্রানজাকশনের কথা আসছে, এই যে নার্কো থেকে শুরু করে বিভিন্ন কিছু অ্যাড হয়ে যেতে পারে, কাউন্টার টেররিজমের এই সমস্ত কিছুতে তো এই ধরনের কাঁচা টাকা ব্যবহার হতে পারে। কি মনে করছেন? 30 সেকেন্ডস। অশেষ ধন্যবাদ। আমি না এতক্ষণ ধরে রাজনীতির কচকচানি শুনতে ঘুমিয়ে পড়ছিলাম। আজকাল সারা রাত জাগতে হয়, তো দেখতে হয় এত কোটি কোটি টাকা, কারণ সারা রাত জেগে দেখি। আমি দুটো তিনটে কথা বলে দেবো, আশা করি একটু সময় পাবো। প্রথমেই আমি তোমাদের এই যে টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে প্যান্ডোরাস বক্স, এটা চেঞ্জ করে দেওয়া উচিত এই মুহূর্তে।
কারণ প্যান্ডোরাস বক্সের শেষ যে জিনিসটা বেরিয়েছিল তার নাম ছিল আশা, হোপ। ঠিক। আমার মনে হয় না এই প্যান্ডোরাস বক্সের থেকে কোন রকম আশার কোন বিচিস পাবো বলে আমরা। একটা অন্য নাম দেওয়া যেতে পারে, জুল ভার্নের বিখ্যাত গল্প জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর কত নাম দেব দীপাঞ্জন দা? আমরা রাত্রির বেলা টাকার টাইমার নামটা দিতে হলো। আমরা ঝাঁপি, দুর্নীতির ঝাঁপি খুলে শুধুমাত্র একটা কেউটে না, জোড়া কেউটের নাম দিতে হলো। নিয়োগ এবং চিটফান্ড, জোড়া কেউটে, আর কত নাম দেব? এবার তো বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে হবে নাকি? টাকার গণনায় নাম দিতে হলো। ভোটের গণনা দেখেছি, কিন্তু রাউন্ডে রাউন্ডে টাকার গণনা হয়েছে। বলুন দীপাঞ্জন দা, শুনছি। দীপাঞ্জন দা বলুন। দেখে এবার যে ব্যাপারটা আসছিল সিবিআই ইডি নিয়ে, আমি কিছুদিন আগেও বলেছি, আবার বলছি, এটা ভুললে চলবে না যে এই তদন্তটা কিন্তু সরাসরি হাইকোর্টের নজরাধীনে চলছে এবং হাইকোর্টের যে বিচারপতি সরাসরি নির্দেশে চলছে সেই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু অন্য ধরনের মানুষ, এটা ভুললে চলবে না। আমি আগেও বলেছি, আমি এটা সবাই জানেন হয়তো যে আমি এনএসজি পরিচয়টাই দেওয়া হয়, কিন্তু আমি প্রায় 1 দশক কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ এজেন্সিতে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা জানি যে যদি আমাদের উপর থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণটা সরিয়ে দেওয়া হয়, আমরা জানি কি করে তদন্ত করতে হয়, আমরা জানি জিজ্ঞাসাবাদ কি করে করতে হয়। এবং এটা বলা হয়, আমরা বলি যে আমাদের তদন্তের সামনে 7 দিনের বেশি কেউ টিকতে পারবে না। পায়ের তলার মাটি আমরা এতটা গরম করে দিই যে জুতো পরে থাকলে জুতোতে ফোসকা পড়ে যায়, যেটা এখন আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। এবার আমি আপনাকে আসি যে ভবিষ্যৎ, এটা তো যা অতীত দেখলেন 50 কোটি, বর্তমানে আমরা তর্ক বিতর্কে যাচ্ছি। ভবিষ্যৎ যেটা, সে ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট আতঙ্কের। যেটা বারবার বলছিলেন দেবাংশু, আমি কোনো মতে বিশ্বাস করি না, আমি দেবাংশুকে ফলো করি, আমি দেখি, আমি বিশ্বাস করতে রাজি নই, আমি 1% বিশ্বাস করি না কে দেবাংশু দুর্নীতি পরায়ণ বা দুর্নীতিকেও প্রশ্রয় দেয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফোড়ার কথাটা বললো, ফোড়া তখন হয় যখন রক্ত দূষিত হয়ে যায়, এবং রক্ত দূষিত হলে সেই দূষিত রক্ত কোথা দিয়ে বেরোবে, কোন অঙ্গকে আক্রমণ করবে, সেটা দেবাংশুদের কিন্তু এক্ষুনি সতর্ক হতে হবে। আর রক্ত পরিশোধনের প্রক্রিয়াটা খুব একটা সহজ নয়, সেটা যদি না করে, কারণ এই তদন্তের যে পুরো প্রসেসটা, এই প্রসেসে যেখানে পৌঁছে যেটা হয়, প্রসেসে এরকম হয়, কারণ পার্থবাবু কিন্তু খুব বড় বড় ক্রিমিনাল নন, ওনার ক্ষমতা যেটা ছিল সেই ক্ষমতার দম্ভটা সরিয়ে নিলে উনি কিন্তু একদম পাতি ক্রিমিনাল। আপনি এটা মেনে নেবেন যে ইডির সামনে এই ক্ষমতা যে সরে গেছে এখন ওনার কাছ থেকে, উনি বুঝতে পারছেন ওনাকে প্রোটেক্ট করার কেউ নেই। এখন ওনার মানসিকতা আর এক সাইকেল চোরের মানসিকতায় কোনো পার্থক্য নেই, এবং খুব তাড়াতাড়ি কিন্তু একটা উনি চেষ্টা করবেন বিভিন্ন ক্ষমতাশালী লোকদের জড়িয়ে নেওয়ার, যাতে ওনার উপর একটা চাপটা কম পড়ে। সেটা যখন হবে না, তখন কিন্তু উনি আত্মসমর্পণ করবেন। সেই আত্মসমর্পণে কি কি বেরোবে সেটা ভাবলে এখনো একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার আতঙ্ক হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে অনেক কিছু বেরোবে। বেশ কয়েকটা দিক তুলে ধরলেন। আমি দেবাংশু আপনার উত্তরে যাব, সজল বাবুর কাছে যেতে হবে, তারও কিছু প্রশ্ন থাকবে, তার সঙ্গে একসাথে আপনার উত্তর আমি নেব। রক্ত পরিশোধের ব্যাপারটা একটা কথা দলের তরফ থেকে আমি আশ্বস্ত করতে পারি যে গত 1-1.5 বছর ধরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, এই প্রসেস আমরা সর্বস্তরে চালু করেছি। আমি আমার দলের তরফ থেকে আমি আপনাকে এইটুকু বলতে পারি, কারণ আমরাও তো একটা রাজনৈতিক দল, আপনারা এই বাংলার এই দেশের মানুষ, আপনাদেরও আমাদের নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। এই প্রসেস আমরা চালু করেছি, এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে 2021-এর নির্বাচনী আপনারা দেখেছেন যে বহু দূষিত রক্ত যেটা যেচে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে গেছে, গিয়ে অন্য কারোর দেহে ঢুকে যাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে বলতে পারি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে এই সিস্টেম আমরা তৈরি করব, যেখানে বাংলার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়, সম্পূর্ণভাবে সেই দল হিসেবে। মনে করিয়ে দিই, দেবাংশু যে প্রসেসের কথা বলছেন, সেই প্রসেসটা কি এটা যেটা দোলা সেনের একটা ভিডিও ভাইরাল হলো, আমরা দেখলাম, এই প্রসেসটা কি এটা যে 25 ভাগ 75 ভাগের গল্প যে দিয়ে খেতে হবে, এই প্রসেসটা কি সেটা? কেন দোলা সেনকে খালি দোষ দিচ্ছ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি মিনিমাম করলে আমি কিছু বলি না, কিন্তু ম্যাক্সিমাম করলে লোক নজরে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেনি, আর আমি একটা কথা বলছি কিনা কি, সোহেলদার বলার টার্ন, আমি খালি দেখো একটা কথা বলছি যে দেবাংশু যেটা বললো
না যে ভোটের আগে দেখেছিলাম দূষিত রক্ত নিজেরাই শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ভোটের পরে দেখেছিলাম সেই দূষিত রক্তকে আবার কিরকম উলুধ্বনি দিয়ে বরণ করা হচ্ছে, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে, তার অর্জুন সিং থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে, নাম বাকিটা বলছে, আমি একবার ইন্টারাপ্ট করিনি। আর বারবার এটা কথা হচ্ছে না যে এই যে বলছে না দেবাংশু তখন বললো যে আমাদেরকে হারিয়েছি, আমরা তো হেরেছি 1 বছর আগে, তো ঠিক, কিন্তু কিসের কাছে হেরেছি? রাজনৈতিক দলের কাছে হেরেছি। কয়লা পাচারের টাকা, তার সঙ্গে বালির টাকা, তার সঙ্গে সোনা পাচারের টাকা, তার সঙ্গে গরু পাচারের টাকা, তার সঙ্গে এসএসসির টাকা, প্রাইমারির টাকা, কলেজ সার্ভিস কমিশনের টাকা, বেআইনি পুকুর ভরার, বেআইনি প্রমোটিং এর টাকা, আমরা তারা গোটা একটা মাফিয়া লর্ডের কাছে হেরেছি, আমরা তারা মাফিয়া গ্যাংয়ের কাছে হেরেছি। এটা রাজনৈতিক দল নাকি এটা? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু বলে নিই। আমি শতরূপের কথা রেস ধরে বলছি যে দেখুন এতক্ষণ তো আমরা ওই পার্থ নিয়ে অনেক হলো, টাকা সোনা গয়না। এবার আসি যাদের জন্য এই বাক্সটা খোলা হলো, তাকে প্যান্ডোরাস বক্স বলুন বা পার্থস বক্স বলুন, যে বলেই বলুন, এসএসসি ছাত্রদের কি হবে আমরা সেটা নিয়ে আলোচনা করি। কারণ পুরো রুটটা কিন্তু ওরা এখানে পার্টি পরে রাজনৈতিক দলের জায়গা দিয়েছে না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আশ্বাসটা দিতে পারেন, দুটো জিনিস আছে, এক হচ্ছে সেই আশ্বাসে আমাদের সন্দেহ আছে কারণ মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছিলেন, আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটা করে দেখাতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এই কাজটা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সজলদার এই কোশ্চেনের উত্তরটা দেবেন না দেবেন, আমি শেষ করে নিই। এইরকম একজন ব্যর্থ অপদার্থ যার জন্য এই ছেলেগুলো আজকে 502 দিন বা 3 দিন হয়ে গেল রাস্তায় বসে থাকতে হলো, 502 দিন, তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে এদের চাকরি পাওয়া উচিত। তাহলে যদি তিনি সাকসেস হন, এখানেও তো একটা সজলদা এখানেও একটা প্যান্ডোরার বাক্স খুলে গেল। সজলদা এখানেও তো দেবাংশু এর উত্তরটা দাও, কিন্তু এখানেও তারা প্যান্ডোরার বাক্স খুলে গেল। যেই এসএসসি সাথে দেখা করা হলো, এবার টেটের যারা পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, তারা রাস্তায় চলে এসেছে, বলছে অভিষেক ব্যানার্জিকে আমার সাথে কথা বলতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। এই যে এক এক করে যদি এসএলএসটি, এসএসসি, টেট সবাই যদি চলে আসে, সবাইকে চাকরি দিতে পারবে তোমরা? দেখুন, আলোচনার মাধ্যমে রাস্তা খুলে, আলোচনার তো অসুবিধা নেই। তবে আমি একটা কথা বলি, এতদিন যে মিথ্যে কথাটা বলছিলেন, আমি ওখানে পয়েন্ট ধরিয়ে দিই, এই পয়েন্টটা তো বলতে হবে। এতদিন মিথ্যে কথা বলা হচ্ছিল যে কোর্টের জন্য, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন বিকাশ ভট্টাচার্যের জন্য, আজকে কোর্ট বলে দিয়েছে যে তাদের কোনো কারণে আমি ধরে নিয়েছি, একদম খুব ভালো ছিল, দাও উত্তর দাও, সরাসরি উত্তর। আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার বিকাশ ভট্টাচার্য উত্তর দাও, আবার তুই চুপ করো, আমারটাই বুঝছি প্লিজ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি বিজেপির প্রচুর প্রেম আছে আমরা জানি, কারণ বিজেপির বহু নেতার মামলা তো বিকাশ দা লড়াই সেটা আছে। স্টুডিওতে আসছে, দয়া করে ময়ূর কোচের তরফ থেকে 30 সেকেন্ড। আচ্ছা 30 সেকেন্ড দেবেন, 5 সেকেন্ড না, আচ্ছা 5 সেকেন্ড ধরেই হবে, 5 সেকেন্ড তুমি ঢিল মেরেছো না ভাই, তুমি বলবে ভাই, তুমি বলবে, তুমি বলবে দেবাংশু 30 সেকেন্ড দেবাংশু, আমার 5 সেকেন্ড লাগবে, আমি 30 সেকেন্ড দেবাংশু উত্তর দেব, 10 সেকেন্ড নিন, তারপর অরিন্দম বাবু কাছে আমি বলছি দেখো দেবাংশুর বিরাট ঢিল মেরেছে না পকেট মেরেছে আমি জানি না, কিন্তু আমি এইটুকু বলছি ভাই, এই কথাটা বলো না যে বিজেপি নেতাদের মামলা করেছে বিকাশ ভট্টাচার্য, কেননা যে বিজেপি নেতার মামলা করেছে বলে একদিন বাজার মাতিয়েছে তার নাম হচ্ছে অর্জুন সিং, যে এখন তৃণমূলের নেতা। সুতরাং ওই ফাউলটা করো না ভাই, ঢিলটা মমতা ব্যানার্জির মুখে মারছো তুমি, অন্য কোথাও মারছো না। যাক এবার যে প্রশ্নটা করা তার উত্তর দাও। কে এখন ব্যাপারটা হচ্ছে, অর্জুন সিং যদি তৃণমূল কংগ্রেস, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি তৃণমূল কংগ্রেসে আসার পর অর্জুন সিং এরও একটাও মামলা ভবিষ্যতে লড়েন, তাহলে দেখে বুঝতে পারবো তিনি সত্যি ঢিলটা কোথায় লেগেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই তোমাদের উত্তর শুনতে এত সমস্যা কেন? আমাকে আমারটা বলতে দাও না, আমাকে এটা বলতে দাও না। তোমরা এতজন মিলে তুমি জিতে গেছো, দাঁড়াও। আচ্ছা, এই যে সজলদা আরেকটা কথা বললো, এই যে ধরো মানে এত মায়া তো ছেলে পিলেগুলোর জন্য যারা ধরো চাকরি নিয়ে বসে আছে, আমাদের সবার মায়া আছে বাংলার মানুষের, তাদের প্রতি তাদের চোখের জলের দাম আছে। আমি বলছি সজলদা এখানে একবারও চিৎকার করে বলছে না যে ত্রিপুরাতে যে 10,323 জন শিক্ষক, সেই শিক্ষকের মধ্যে 100 জনের উপরে সুইসাইড করেছে। 100 জনের, আচ্ছা আমাকে আমার টাইমের মধ্যে ইন্টার করা হচ্ছে, আপনারা সঞ্চালনা দিয়ে এভাবে করেন কিছু বলার নেই, আপনারা যদি সঞ্চালনা এভাবে করেন আরে ডাকবেন না, না আমরা তো তাহলে ডাকবেন না, ওরা ভাষণ দেবে বসে বসে ইন্টার করতে হবে না, আমার বেলা করতে হবে না, আপনি অসুবিধা কি হচ্ছে?
না না সজল অসভ্যতা হচ্ছে এগুলো প্লিজ অসভ্যতা হচ্ছে এগুলো দেবাংশু বলো, দেবাংশু বলো, আমি চাইতে চাচ্ছি তোমার দল সব শুনে যাচ্ছে চেপে বসে আমাদের টাকা উচিত তৃণমূলের এই না না দম আছে যে এখন এই চোরেদের ডিপেন্ড করে এভাবে এই যে কামিনী কাঞ্চনে বিজেপিতে টিকিটও দেখলাম তো আরে শোনো আর কামিনী তোমার কামিনী লেগেছিল না কাঞ্চন যদি তোমার কামিনী লেগেছিল না কাঞ্চন আর বলো না ব্যানার্জির জাল সরল আছে আপনার কাছে আমার প্রশ্ন, যেভাবে আমরা দেখলাম ছবিগুলো, যেখানে আমরা দেখলাম বেলঘড়িয়া রথতলার ফ্ল্যাটে, অরিন্দম বাবু আসল ডিবেটে, যেভাবে আমরা দেখলাম বেলঘড়িয়া রথতলার ফ্ল্যাটে সেখানে সিসিটিভি কে অকেজো করে দেওয়া হয়েছে। যখন পার্থ চট্টোপাধ্যায় ভেতরে ঢোকেন তখন সিসিটিভি গুলো কাজ করতো না, তাহলে কোথাও না কোথাও একটা সংগঠিত ক্রাইমের দিকে যাচ্ছে এটা। অরিন্দম বাবু বলুন প্লিজ, অরিন্দম বাবু প্লিজ বলুন। এত আলোচনা হচ্ছে আমি কি বলবো বলুন তো। সিসিটিভি কাজ করতো না, পার্থ চট্টোপাধ্যায় যখন যেতেন সিসিটিভি কে বন্ধ রাখা হতো, সংগঠিত ক্রাইম নয় কি এটা? শুনুন, প্রথম কথা হচ্ছে কি আপনি বোধহয় জানেন বা এখন অলরেডি আমরা জানি যে 20টি মোবাইল সিজ হয়েছে, 20টি মোবাইল। সিসিটিভি যদি কাজ না করে তাহলে সিডিআর থেকে লোকেশন কিন্তু ইজিলি বের করে নেওয়া যায়, ইজিলি বের করে নেওয়া যায়। এবং আপনাদের একটা তথ্য জানাই যে অনেকে পালিয়ে যাচ্ছে বলছেন, এই পার্থবাবুর যে সিকিউরিটি গার্ড ছিল বিশ্বম্বর মন্ডল, উনি 10 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, উনি অলরেডি পালিয়ে গেছে, গাড়ি মিসিং হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হবেই। এবং আপনি বলি আরেকটা কথা, আপনাদের যে আলোচনাটা আপনারা করছেন, আপনাদের জানতে হবে যে ফেরা একটা কিন্তু 1947 সালে স্টার্ট হওয়ার পরবর্তীকালে অনেক মডিফাই হয়েছে। সেই মডিফাই কি হয়েছে, ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ যে ফেয়ার করেছে সেটা হচ্ছে 1956, 1957 এর পরে 1960। এই যে ইডি হয়েছে, আপনাকে জানতে হবে এখান থেকে বেরিয়ে আসা কোনো রাস্তা নেই। আপনি জানেন বোধহয় যা সিস্ট হয়েছে অলরেডি, যেটা আজকে দীপাঞ্জন বাবু বললেন তার সাথে আমি অ্যাড করি। তার মানে এখন সামনে আরো তথ্য আছে, জালটা আস্তে আস্তে আরো ছিড়বে। রাজসাক্ষী একমাত্র আপনি একটা আমাকে বলতে দিন কেন, কি কারণে বলছি। কারণটা হচ্ছে যে সিজন লিস্টটা করেছে, যা করা হয়েছে অলরেডি, যা রিকভারি হয়েছে, এবং যেখানে আমি শুনেছি নাকি যে খামগুলো তার মধ্যে ফিঙ্গারপ্রিন্টও হয়তো না হয়েছে, এখান থেকে বেরিয়ে আসা রাস্তা নেই। এই কারণে যে আপনি জানেন যে মিস্টার মদন মিত্র যে অ্যারেস্ট হয়ে আজকে বহুদিন জেলে ছিল, 629 দিন ছিল, সিবিআই ধরেছিল। মিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছিলেন, সিবিআই ধরেছিল 136 দিন। আর তাপস পাল 395 দিন ছিল সিবিআই। এটা কিন্তু সিবিআই নয়। বেশ আমি লাস্ট একবার দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, অরিন্দম দা অনেক ধন্যবাদ, কালকেও আমরা আপনার সাথে থাকবো, এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। দীপাঞ্জন দা, লাস্টে বাংলার মানুষগুলো, যে মানুষগুলোর এত টাকা গেল, এত কিছু হলো, বিচার কবে পাবে? যেই করুক, রাজ্য পুলিশ বা ইডি সিবিআই। আমি খুব তাড়াতাড়ি একটা কথা বলতে চাইছি, এখানে ছাত্রদের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। আমি খুব রাষ্ট্রীয় সুরক্ষার একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে যাচ্ছে। যতটুকু আমাদের সূত্র থেকে খবর পাচ্ছি, লিওনার্দো দা ভিঞ্চির এক অমর কীর্তি নামের এক মহিলা এর মধ্যে জড়িত, এবং তার থ্রু দিয়ে বাংলাদেশে কোটি কোটি টাকা গেছে। এবং কালকের বোধহয় টপিক আপনি দিয়ে দিলেন দীপাঞ্জন দাকে চ্যালেঞ্জ করতে চাইবে। 10 সেকেন্ড। আমি প্রথম কথা বলি, মোনালিসা আছে, অর্পিতা আছে, কে কি রয়েছে, পুরোটা বিচার করার দায়িত্বে সিবিআইডি রয়েছে। প্রথম কথা আমি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা ছাত্রের জন্য, প্রত্যেকটা কর্মী যারা চাকরি প্রার্থী, তাদের জন্য আমাদের সমান দুঃখ আছে, যন্ত্রণা রয়েছে। তারা বাংলার হোক বা ত্রিপুরার 10,323 হোক, যাদের মধ্যে 100 জনের উপরে সুইসাইড করেছে। এবং তৃতীয়ত এবং ফাইনালি ওই যে ভাগ করে আমাদের প্রায় সময় শেষ, ওই যে মমতা ব্যানার্জির ভাগ করে খাও কথাটা নিয়ে ঠিক আছে। আচ্ছা বেশ আমি আর আমাদের সরকারের সময় তোমরা দলতন্ত্রের কথা বলতে না। আজকে ভাই এক সেকেন্ড, অভিষেক ব্যানার্জি যে কিনা সরকারের কেউ নয়, অভিষেক ব্যানার্জি ফুটপাতে হাত জোর করে বলতে হচ্ছে আমাদেরকে চাকরি দিন। আরো বড় ডিবেট, আরো বড় বিতর্ক টানা চলবে। এতগুলো মানুষের টাকা গেছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলবে, কিন্তু ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। জবাব চাই বাংলার সঙ্গে। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।